আরবি শিখতে গেলে একটা জায়গায় প্রায় সবাই কমবেশি আটকে যান, আর সেটা হলো এর উচ্চারণ। অনেকগুলো অক্ষর আছে যেগুলো শুনতে প্রায় একই রকম লাগে, যা নতুনদের জন্য বেশ গোলমেল হতে পারে। কিন্তু এর একটা সহজ সমাধান আছে। চলুন আজ আমরা সেই সমাধানটাই একটু খুঁজে দেখি। এই প্রশ্নটা কি কখনো মনে এসেছে? কফ আর কাফ দুটোর মধ্যে পার্থক্য খুবই সামান্য, কিন্তু এই ছোট্ট পার্থক্যের জন্যই কিন্তু অর্থের বিশাল পরিবর্তন হয়ে যেতে পারে। তো এই বিভ্রান্তিটা হওয়া খুবই স্বাভাবিক, আর এর পেছনে একটা কারণও আছে। এই যেমন ধরুন, এই অক্ষরগুলো একদিকে আছে কফ আর কাফ, আর অন্যদিকে সোয়াত আর সিন। দেখতে হয়তো আলাদা, কিন্তু উচ্চারণ করতে গেলেই মনে হয় দুটো প্রায় একই রকম। আজকের এই আলোচনায় আমরা দেখব কিভাবে এই সূক্ষ্ম পার্থক্যগুলো খুব সহজে ধরা যায়। আসল কথাটা হলো, শুধু শুনে শুনে এই পার্থক্যটা বোঝা কিন্তু বেশ কঠিন। এর আসল কৌশলটা আমাদের কানের মধ্যে নয়, বরং লুকিয়ে আছে আমাদের মুখের ভেতরেই, অর্থাৎ আমাদের জিহ্বা, তালু আর ঠোঁটের একদম সঠিক ব্যবহারের মধ্যে। তাহলে চলুন আজ আমরা আমাদের মুখের ভেতরের সেই গোপন মানচিত্রটাকেই আবিষ্কার করি, যেটা প্রতিটি আরবি অক্ষরের সঠিক উচ্চারণের পথ দেখিয়ে দেবে। এই মানচিত্রের সবচেয়ে জরুরি জিনিসটাই হল মাখরাজ। মাখরাজ মানে আর কিছুই না, একটা অক্ষর উচ্চারণের একদম সঠিক জায়গা। অনেকটা ধরুন মুখের ভেতরের একটা জিপিএস সিস্টেমের মতো, যা প্রত্যেকটা অক্ষরের জন্য তার সঠিক অবস্থানটা দেখিয়ে দেয়। তো এই উচ্চারণের জায়গাগুলো মূলত 4টা ভাগে ভাগ করা: আমাদের গলা, জিহ্বা, ঠোঁট আর নাকের ভেতরের অংশ। আরবি বর্ণমালার সবগুলো অক্ষর কিন্তু এই জায়গাগুলো থেকেই উচ্চারিত হয়। আচ্ছা, এবার আমাদের সেই প্রথম উদাহরণে ফেরা যাক। কফ আর কাফ, এই দুটোর মধ্যে যে পার্থক্য, সেটা কিন্তু লুকিয়ে আছে আমাদের জিহ্বার একদম পেছনের দিকে। পার্থক্যটা আসলে কোথায় জানেন? পুরোটাই জিহ্বার অবস্থানের খেলা। কফ বলার সময় জিহ্বার গোড়াটা গিয়ে লাগে আমাদের ওপরের নরম তালুতে, আর অন্যদিকে কাফ বলার সময় জিহ্বার গোড়াটা নরম আর শক্ত তালুর ঠিক মাঝখানে গিয়ে লাগে। ঠিক এ কারণেই কফের সাউন্ডটা বেশ ভারী আর গভীর শোনায়, আর কাফের উচ্চারণটা একটু যেন সামনে থেকে আসে। ব্যাপারটা আরও সহজে বোঝা যাবে যদি আমরা একটা কাজ করি। আচ্ছা, নিজের জিহ্বা দিয়ে মুখের তালুটা একটু পরোক্ষ করে দেখুন তো। দেখবেন দাঁতের পেছনের দিকটা বেশ শক্ত, তাই না? আর একটু গলার দিকে গেলেই একটা নরম জায়গা পাওয়া যায়। এই শক্ত আর নরম তালুর ব্যাপারটা বুঝতে পারলেই কফ আর কাফের পার্থক্যটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। এই যে আমরা কফকে ভারী বললাম, আরবিতে এরকম কিছু অক্ষরকে বলা হয় পোর বা মোটা হরফ, কারণ এগুলোর ধ্বনি বেশ গম্ভীর হয়। অন্যদিকে কাফের মতো অক্ষরগুলোর উচ্চারণ হয় পাতলা বা চিকন। এখানে দেখুন, আরবি বর্ণমালার কোনগুলো মোটা আর কোনগুলো পাতলা হরফ তার একটা তালিকা দেওয়া আছে। কোরআন শুদ্ধভাবে পড়তে গেলে, মানে তাজবিদের নিয়ম অনুযায়ী, এই পার্থক্যটা বোঝা কিন্তু খুবই জরুরি। এর একটা সহজ টেকনিক আছে। যখনই কোনো মোটা অক্ষর উচ্চারণ করতে হবে, জিহ্বার পেছনটা একটু ওপরের দিকে তুলে ধরতে হবে, ব্যাস। আর পাতলা অক্ষরের জন্য জিহ্বা থাকবে একদম স্বাভাবিক, সমান। সাধারণ নিয়ম তো জানা হলো, কিন্তু এবার কোরআনের এমন একটা বিশেষ নিয়ম নিয়ে কথা বলবো, যেটা বেশ অবাক করার মতো, আর হয়তো অনেকেরই জানা নেই। কখনো কি খেয়াল করেছেন, কোরআন পড়ার সময় কিছু কিছু জায়গায় একটা অক্ষরের ওপর আরেকটা অক্ষর ছোট করে লেখা থাকে? যেমন ধরুন সোয়াদের ওপর ছোট্ট একটা সিন, তখন কোনটা পড়তে হবে বেশ দ্বিধায় ফেলে দেয়, তাই না? এই দেখুন, এখানে সোয়াদের উপর একটা ছোট সিন লেখা। নিয়মটা হলো, এক্ষেত্রে সোয়াদ বা সিন যে কোনো একটা উচ্চারণ করলেই হবে, দুটোই ঠিক। তবে হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে একটাকে আরেকটার চেয়ে বেশি উত্তম বা অগ্রাধিকার দেওয়া হয়। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? পুরো কোরআনে এই ঘটনাটা ঘটেছে মাত্র 4টা জায়গায়। হ্যাঁ, ঠিকই শুনেছেন, স্রেফ 4টা শব্দে এই বিশেষ নিয়মটা ব্যবহার করা হয়েছে। এই 4 জায়গার মধ্যে, যেমন সূরা আল আরাফের একটা আয়াতে বাস্তাতান শব্দে সদের বদলে সিন উচ্চারণ করাটাকেই উত্তম বলা হয়েছে। বাকি জায়গাগুলোতে আবার সদ পড়াই ভালো। কি ব্যাপারটা বেশ সূক্ষ্ম, তাই না? তো এতক্ষণের আলোচনা থেকে একটা জিনিস পরিষ্কার: আরবি উচ্চারণ মানে শুধু শুনে শুনে নকল করা নয়, এর পেছনে একটা পুরো বিজ্ঞান কাজ করে। মূল কথা হল, যখন প্রতিটি অক্ষরের মাখরাজ বা উচ্চারণের উৎসটা জানা থাকবে, তখন আর আন্দাজের উপর চলতে হবে না। উচ্চারণটা তখন একটা শারীরিক দক্ষতায় পরিণত হবে, যেটা নিজেই ঠিক করে নেওয়া যায়। আর এই যে স্ক্রিনে দেখছেন, এটাই হলো সেই সম্পূর্ণ মানচিত্র। আরবি বর্ণমালার 17টি মাখরাজের বিস্তারিত বর্ণনা। নিখুঁত উচ্চারণের জন্য যা যা দরকার তার সবকিছুই আছে এখানে। এখন তো মানচিত্রটা হাতের মুঠোয়। তাহলে এবার কোন অক্ষরটা আয়ত্ত করার মধ্য দিয়ে এই যাত্রাটা শুরু করা যায় বলুন তো?